This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একবার সেই গুরুত্বপূর্ণ খবরে আমরা চোখ রাখবো, যে খবর আমরা সবার আগে আপনাদের দেখিয়েছি। কালীঘাটের কাকুর অডিওতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলো সিবিআই। বেআইনি নিয়োগে কাকুর কাছে 15 কোটি চান জনৈক ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে বিস্ফোরক দাবি করলো কেন্দ্রীয় এজেন্সি। কাকু, শান্তনু, কুন্তলরা 2000 চাকরি প্রার্থীর কাছে টাকা তোলার পরিকল্পনা করেন। আরও 100 কোটি তোলার টার্গেট ছিল সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু, কুন্তলদের। এই 100 কোটির মধ্যে 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল। উল্লেখ সিবিআই এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে টাকার ভাগ পাওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টাকার ভাগ পাওয়ার কথা ছিল পার্থ মানিকেরও, এমনটাই সিবিআই এর চার্জশিটে দাবি। পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয় প্রাক্তন শিক্ষামন্ত্রী, মানিক ভট্টাচার্যের পরিচয় প্রাক্তন পর্ষদ সভাপতি, শান্তনুকে তৃণমূলের যুবনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় নিয়ে কোনো রকম ডিটেল উল্লেখ নেই এই চার্জশিটে। মরিয়া হয়েই অভিষেকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। চার্জশিটে সিবিআই এর এই দাবির পাল্টা দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমেজ নষ্টের চেষ্টা সিবিআই এর। পাল্টা বিবৃতি জারি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আমার মক্কেল ইডি সিবিআই তদন্তের সহযোগিতা করেছেন, এরপরেও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে। বিবৃতিতে লিখছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। চার্জশিট সিবিআই এর তরফ থেকে গিয়েছে কালীঘাটের কাকুর অডিওতে। কালীঘাটের কাকু মানে বুঝতেই পারছেন কার কথা বলছি, সুজয় কৃষ্ণ ভদ্র। সেই কালীঘাটের কাকুর অডিওতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে সিবিআই। বেআইনি নিয়োগে কাকুর কাছে 15 কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে এমনটাই দাবি করেছে, এমনটাই বিস্ফোরক দাবি বলা যায় কেন্দ্রীয় এজেন্সির। কাকু, শান্তনু, কুন্তলরা 2000 চাকরি প্রার্থীর কাছে টাকা তোলার পরিকল্পনা করেন। আরো 100 কোটি টাকা তোলার টার্গেট ছিল এদের। আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কিছু ডিটেইলিং জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সুজয় পাল, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার সহকর্মী শ্রাবন্তী সাহা। আমি প্রথমে সুজয়ের কাছে যাব। সুজয়, এই চার্জশিটে জনৈক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে আমরা জানতে পারছি, পরিচয় সংক্রান্ত কোন রকম তথ্য সেখানে নেই। একটু ডিটেইলিং বলবে কেন? বাকিদের ক্ষেত্রে তো রয়েছে, এর ক্ষেত্রে নেই। দেখো, একেবারে শুরু থেকে বলি, সম্প্রতি যে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে তার 12 নম্বর পাতা নিয়ে আমরা আলোচনা করছি। 12 নম্বর পাতার 17.10 এই হচ্ছে পয়েন্ট নাম্বার, যেখানে বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে তার গ্রেফতার হওয়ার আগে বা এই দুর্নীতির মামলা শুরু হওয়ার আগে তাদের বাড়িতে, তার বেহালার বাড়িতে এই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র এবং কুন্তলের একজন কর্মী তাদের একটা বৈঠক হচ্ছিল, যেখানে কুন্তলের নির্দেশে এই গোটা কথোপকথনটা একটা ভয়েস রেকর্ডিং করা হয়। সেই ভয়েস রেকর্ডিং পরবর্তীতে তদন্তে গিয়ে একটি ল্যাপটপ থেকে তদন্তকারীরা বাজেয়াপ্ত করেন। আর সেটা যখন পরবর্তীতে শোনা হয়, সেখানে দেখা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন বা তার মুখে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে প্রাথমিকে তার মাধ্যমে অর্থাৎ সুজয়ের মাধ্যমে যাদের যাদের চাকরি হয়েছে, অবৈধভাবে যাদের চাকরি হয়েছে, তাদের চাকরি বাবদ 15 কোটি টাকা চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার পরবর্তীতে আরও টাকা চাওয়া হয়। তখন সুজয় কৃষ্ণ ভদ্র বেঁকে বসেন, বলে যে ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা 6.5 লক্ষ টাকা করে প্রত্যেকে দিয়ে ফেলেছে, তার পক্ষে আর টাকা তোলা সম্ভব নয়। সুজয় কৃষ্ণ ভদ্রের ওই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে যে তিনি বলছেন যে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে যারা দিচ্ছে না তাদের চাকরি আটকে দিতে এবং যাদের ক্ষেত্রে যদি তার সেটা না হয় তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতার করা হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ওই চার্জশিটের পরবর্তী পাতায় অর্থাৎ 13 নম্বর পাতায় সিবিআই বলছে যে শান্তনু, কুন্তলের একটা পরিকল্পনা করেছিল যে আরও 2000 চাকরি প্রার্থীর থেকে 100 কোটি টাকা তুলবে, অর্থাৎ অবৈধভাবে নিয়োগ করা হবে, তাদের থেকে 100 কোটি টাকা তোলা হবে এবং 20 কোটি টাকা করে ভাগ দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এবং এই যে গোটা অবৈধ নিয়োগী প্রক্রিয়াটা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মতবিরোধ হয়েছিল। কিন্তু এই গোটা প্রক্রিয়া যেখানে যেখানে এই চার্জশিটে এই কোথাও কথা বলে উল্লেখ রয়েছে, কোথাও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পরিচয় কিচ্ছু লেখা নেই।
তিনি কে, তার পরিচয় কি, তার কোনো প্রশাসনিক পরিচয় রয়েছে কিনা, এখানেই একটা প্রশ্ন, এখানেই একটা সংশয় রয়েছে, যে কারণে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ এবং টেলিফোনিক কনভারসেশন সেই বিষয়টা উল্লেখ রয়েছে। আমি আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে যাই। শ্রাবন্তী, দুটো বিষয়, এক হচ্ছে যার নাম পরিচয় নেই, শুধু নাম, আমরা তো জানি সমনামী অনেকেই হন, কিন্তু এক্ষেত্রে তার নাম পরিচয় সেখানে দেওয়া নেই, বাকিদের আছে, সেটা কি ফোনে চেয়েছিলেন এরকম একটা কারণে? যদি তাই হয় তাহলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি একথাই বা কেন বলছেন যে কালিমালিপ্ত করার চেষ্টা? দেখো, খুব স্বাভাবিক, পরিচয় কেন গোপন রাখা হলো, বিশেষত এই প্রথমবার নয়। তোমার মনে থাকবে ইডির যে প্রেস রিলিজ ছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের কথার উল্লেখ ছিল। এবার দ্বিতীয় যে সিবিআই এর চার্জশিট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে খুব আশ্চর্যজনকভাবে, যেমনটা সুজয় বলছিল, কুন্তলের পেশার উল্লেখ রয়েছে, সুজয় কৃষ্ণভদ্রের পেশার উল্লেখ রয়েছে, এমনকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কে সেটা খুঁজে বার করতে পারল না সিবিআই। যারা প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে প্রথম থেকে সরব হয়েছিলেন, মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন, তার কাছে সরাসরি জানতে চাইব, আদতে কি এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে নাম ভাসিয়ে রাখার কাজ করছে সিবিআই? দেখুন, এর আগে এই যে সোমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে সেই মামলায় যেহেতু আর্থিক লেনদেন ছিল, খুব স্বাভাবিকভাবে ইডির তদন্ত করতে শুরু করেছিল এবং ইডি প্রেস রিলিজ করে জানায় যে লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানির কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুজয় কৃষ্ণ ভদ্রের কথা। সেখানে ডুবিয়াস ট্রানজ্যাকশনের কথাও বলা ছিল, এই রিক্রুটমেন্ট স্ক্যামের কথাও বলা ছিল। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে এবং সে ঘটনাটা কিন্তু 2023 সালে, আজকে 2025 সাল। আমরা দেখেছিলাম ইভেন ভোট পর্বে যখন প্রচার চলছিল তখন ইডি তাকে খুব স্বাভাবিকভাবে তদন্তকারী সংস্থা তাকে ডেকে পাঠিয়েছিল। সেই সময় একটা রাজনৈতিক অত্যন্ত আওয়াজ তোলা হয়েছিল যে কেন ভোট পর্বে কেন তাকে ডাকা হচ্ছে। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এতদিন ধরে একেবারে নিশ্চুপ হয়ে আছে, এখন ভোট নেই বলে ফের আসছে সামনে। না, আমি সে কথা বলছি না, কিন্তু আমি যে কথা বলছি সেটা হচ্ছে অত্যন্ত স্পেসিফিক। দেখুন, এই রাজ্যে দুর্নীতি হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। ইভেন এই প্রাথমিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা নিজেরাও স্বীকার করেছে এফিডেভিট দিয়ে আদালতে যে হ্যাঁ, এতজন চাকরি প্রার্থী তারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছেন। পরবর্তীতে তারা সুপ্রিম কোর্ট গিয়েছেন, তারা বর্তমানে স্টে আছে, মামলা এখনও বিচারাধীন সুপ্রিম কোর্টের সামনে প্রাথমিকের রিক্রুটমেন্ট স্ক্যামে। এবার সেখানে যে শুধুমাত্র এই যে কয়েকজন দুর্নীতি করেছে, একেবারে যারা অতি প্রভাবশালী তারা কেউ নেই, একথা আমি বিশ্বাস করি না। নিশ্চিতভাবেই রয়েছেন। আমার বক্তব্য অতি পরিষ্কার যে অতি প্রভাবশালী যদি যোগ থেকে থাকে এই ধরনের দুর্নীতি ক্ষেত্রে, তাহলে তাদের কাস্টাডিতে নিয়ে ট্রায়াল সম্পন্ন করতে হবে। কেন কথা বলছি? তার দুটো কারণ। এক, এই অতি প্রভাবশালীদের যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করার মতো যথেষ্ট ক্ষমতা রয়েছে। দ্বিতীয় কারণটি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো তারা যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারে, তার কারণ তারা অতি প্রভাবশালী। ফলে আমি মনে করি যে এই যে যদি মনে করেন সিবিআই ইচ্ছা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা প্রমাণ বলেনি। দেখুন, আমি তার পরিচয় পাওয়া বা পরিচয় দেওয়াটা নিশ্চিতভাবে তাকে দিতেই হবে ট্রায়াল করবে, কারণ এই অভিষেক ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি সেটা তো আর তারা গোপন রাখতে পারবেন না ট্রায়াল সম্পূর্ণ করতে গেলে। এবং এই যেহেতু চার্জশিটে তার নাম দিয়েছেন, নিশ্চিতভাবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ইডির প্রেস রিলিজের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অন্য কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ইডি প্রেস রিলিজে ছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই, সেটা নিশ্চিতভাবে তাদের বলতে হবে। কিন্তু হ্যাঁ, এই নিশ্চিতভাবে হয়তো একদম ক্লারিক্যাল এরর হতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তদন্ত প্রক্রিয়া এতদিন ধরে চালাবেন। এবং এই পর্বে যে প্রায় 2 বছর কেটে গেল, যে কেন এই সময়কালের মধ্যে আর অতি প্রভাবশালীদের যোগ আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না বা তাদের কাস্টাডিতে নিয়ে ট্রায়াল। একেবারে শ্রাবন্তী, ফিরদৌস শামীম তিনি যেরকমটা বলছেন যে এখনো পর্যন্ত কি কারণে সেই পরিচয় সেখানে উল্লেখিত নেই সেটা জানা নেই, কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী তিনি কিন্তু বলছেন, সঞ্জয় বসু তার নাম, তিনি বলছেন যে মরিয়া হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। চার্জশিটে সিবিআই এর এই দাবির পাল্টা ঠিক এভাবেই দাবি করেছেন আইনজীবী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমেজ নষ্টের চেষ্টা সিবিআই এর, পাল্টা বিবৃতি জারি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। আমরা প্লেট করে তিনি কি বলেছেন আপনাদের সেই টেক্সট দেখাচ্ছি।
আমার মক্কেল ইডি সিবিআই তদন্তে সহযোগিতা করেছেন, এরপরেও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে, বিবৃতিতে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। আমি আরো একবার আমার সহকর্মী সুজয় পাল আমার সঙ্গে রয়েছে, সুজয়ের কাছে যাব। সুজয়, তাহলে এখন একটাই প্রশ্ন, যে এরপর তাহলে কি, যেরকম ফিরদৌস শামীম বলছিলেন যে সিবিআইকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ডিটেইলিং দিতেই হবে, তাহলে হোয়াটস নেক্সট? দেখো, এর পরবর্তীতে তাদের যেহেতু কণ্ঠস্বরে নমুনা নেওয়া হয়েছে, যেহেতু এটা একটা ভয়েস রেকর্ডিং হচ্ছিল, তোমাকে একটু সংশোধন করতে চাইবো, এটা কোনো কল রেকর্ডিং নয়, একটা আড্ডা বসেছিল, সেই আড্ডার কনভারসেশন, তাদের কথোপকথন একটি মোবাইলে রেকর্ড করা হয়, পরবর্তীতে সেই মোবাইলে সেই রেকর্ডিংয়ের ক্লিপটা একটি ল্যাপটপে সরিয়ে রাখা হয়েছিল। যে ল্যাপটপটাই তদন্তকারীদের হাতে আসে এবং ওখান থেকে এই কনভারসেশনের অডিও ক্লিপটা তাদের হাতে এসছে, এবং সেই অডিও ক্লিপের সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরেকজন যিনি ছিলেন কুন্তল ঘোষ, তাদের কণ্ঠস্বরে নমুনা নেওয়া হয়েছে। তদন্তকারীরা এখন অপেক্ষা করছেন, মানে তারা মুখোমুখি বসে একটা কনভারসেশন চলছিল, কথোপকথন চলছিল, তারা কোনো একটা জায়গায় মুখোমুখি তারা ছিলেন এই তিনজন, সেখানে কোনোভাবে ইমপ্ল্যান্টেড ছিল ডিভাইস, সেখান থেকে এটা রেকর্ডেড হয়েছে, তাই তো? একেবারে কোনো একটি নির্দিষ্ট জায়গা না, স্পষ্ট একদম স্পেসিফিক উল্লেখ করেছে সিবিআই যে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে, তার বেহালার বাড়িতে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনটা গোপনে মোবাইলে রেকর্ড করা হয়েছে, মোবাইলে যে ভয়েস রেকর্ডার হয় সেই ভয়েস রেকর্ডারে রেকর্ড করে পরে সেটা সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তারা সিএফএসএল এর রিপোর্টের অপেক্ষা করছেন, সিএফএসএল এর রিপোর্ট এলে তারা এই তিনজনের কাছে প্রয়োজন হলে আবার জানতে চাইবেন, সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে আবার জানতে চাইবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কে, কার কথা বলতে চেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, অর্থাৎ এটা পরবর্তী তদন্তের বিষয়, তেমনটাই সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে। এবং সেই জায়গাতেই কিন্তু তারা সেই তদন্তের জায়গাটি খোলা রেখেছেন সাপ্লিমেন্টারি চার্জ। সুজয় এক্ষেত্রে আমি যদি এটা ধরে নিই যে ওই যে কনভারসেশন সেখানে বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছ থেকে এই 15 কোটি টাকা চেয়েছিলেন, মানে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বলে তাদের কথোপকথনে উল্লিখিত এবং সেটা রেকর্ডেড, সেই কারণে কোনোভাবে তার নাম পরিচয় এই মুহূর্তে উল্লিখিত নেই, এটাও কি ওয়ান অফ দ্য রিজনস, একটা কারণ হতে পারে? দেখো, সেই ভয়েস রেকর্ডিংয়ের কার্যত ট্রান্সক্রিপ্ট সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করে দিয়েছে, যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র তার মুখে তার কণ্ঠস্বরে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম পরিচয় ব্যবহার করেননি, সেই কারণে সিবিআইও সেই ট্রান্সক্রিপ্টে বা চার্জশিটে তারা যেটা উল্লেখ করেছে সেখানে তার কোনো পরিচয় অন্তত এই সাপ্লিমেন্টারি চার্জশিটে, তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেনি। পরবর্তীতে সুজয় কৃষ্ণ ভদ্রের থেকে যদি তারা এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পরিচয় জানতে পারেন বা যখন জানতে চাইবেন, সেখানে তার পরিচয় উঠে এলে তারা পরবর্তীতে চার্জশিটে সেটাও উল্লেখ করতে পারেন, তেমনটা সূত্র মারফত জানতে পারছি। সুতরাং এখানে নাম পরিচয় না থাকার একটা অন্যতম কারণ কিন্তু এই ভয়েস রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ কে কি বলছেন বুঝতে পেরেছি, যে কারণে সেই নামটা উল্লেখ, এবং সেক্ষেত্রে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে প্রশ্ন উঠছে। আমি শ্রাবন্তীর কাছে আরো একবার যাই, আমার সহকর্মী শ্রাবন্তী সহ আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, তাহলে কি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে একটা বার্তা এসেছে যে তার মক্কেলকে কালিমালিপ্ত করার চেষ্টা, মানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, তাহলে সেক্ষেত্রে তাদের তরফ থেকেও একটা আইনি প্রসিডিং, হোয়াট নেক্সট, এই প্রশ্ন আমি তোমার কাছেও রাখলাম। নিঃসন্দেহে তিনি সাংসদ রয়েছেন, সর্বোপরি সারা দেশের সর্বোচ্চ ভোটে তিনি জিতেছিলেন, তাকে এই ধরনের একটা বিষয় কিভাবে সিবিআই সামনে আনছে সে প্রশ্ন তো তার পক্ষ থেকেই থাকবে। ফিরদৌসের কাছে আরেকবার যাব। দাদা, তার পক্ষ থেকে একটি প্রেস রিলিজ করে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদতে কালিমা লিপ্ত করা হচ্ছে, কি বলবেন? দেখুন, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো অপরাধী পাবেন না যে অপরাধী সেই অপরাধ করার পরে সে বলবে যে না আমি তো একেবারে ওই 10টিই করেছিলাম। প্রতিটি অপরাধী পৃথিবীর ইতিহাসে দেখবেন, প্রতিটি অপরাধী আমি একেবারে নিষ্পাপ শিশু। আপনি সে আরজি করের সেই সঞ্জয়কেই বলুন আর অন্য যে কোনো অপরাধীই বলুন, ফলে পৃথিবীর ইতিহাসে এটা দেখা গেছে, বারবার দেখা গেছে, অপরাধীরা নিজেদের নিরাপরাধী বলেন। আইনের কোনো দরজা খোলা থাকছে? নিশ্চিতভাবে তার সমস্ত আইনি দরজা খোলা আছে। এর আগেও তিনি আইনের দরজার কড়া নাড়িয়েই তিনি আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন। এই সোমেন নন্দীর মামলায় তার নাম যখন উঠে এসছে তিনি আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন, কিন্তু তাকে তদন্তের আওতাধীন হতে হয়েছে এবং এই তদন্তের আওতাধীন হয়েছেন বলেই তার নাম উঠে এসছে।
এবং নিশ্চিতভাবে তিনি আইনি সমস্ত রকম সুবিধা পাবেন। তিনি ট্রায়াল পর্বেও নিশ্চিতভাবে যা যা আইনি প্রভিশন রয়েছে সেগুলো ইনভোক করবেন। কিন্তু আমার কথা খুব পরিষ্কার যে ইডির প্রেস রিলিজে 2023 সালে নাম আসে আর 2025 সালে সিবিআই চার্জশিটে নাম আসে, কিন্তু ইন দ্য মিন হোয়াইল তাকে কাস্টাডিতে নেওয়ার কোনো প্রকার ব্যবস্থা নেই। যে কোনো সময় তো তিনি তো অতি প্রভাবশালী, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তিনি এই মুহূর্তে রাজ্যের অতি প্রভাবশালী একজন ব্যক্তি, শুধু রাজ্য কেন দেশের একজন অতি প্রভাবশালী ব্যক্তি। তার বাড়ির সামনে চলে যান, তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখলে ধন্যবাদ ফিরদৌস শামীম, ধন্যবাদ আমার দুই সহকর্মীকে। এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে তিনি যার কথা বলার চেষ্টা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সেখানে ডিটেলিংটা নেই। যেহেতু ডিটেলিং নেই, কিন্তু তার পাশাপাশি সমান্তরালে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আবার বলছেন তার মক্কেলকে কালিমালিপ্ত করার চেষ্টা। তাহলে আইনি পথে কোথায় যাবে? তাহলে কি তারা ধরে নিচ্ছেন? তাহলে কি সিবিআইকে বলতে হবে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নগুলোর উত্তর সময় বলবে। কিন্তু কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে এই যে অডিও, যেটা কনভারসেশন, একটা কথোপকথনের অডিও তার বেহালার বাড়িতে, সেখানে জনৈক এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে সিবিআই। সেই কথোপকথনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন। বেআইনি নিয়োগে কাকুর কাছে 15 কোটি টাকা চান জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে এই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। একটি কনভারসেশন, মুখোমুখি বসে কথোপকথন, সেইটা রেকর্ড করা হয়। সেই অডিও রেকর্ড, এটা কোনো কল কনফারেন্সের বা কলের রেকর্ড নয়, এটা মুখোমুখি বসে আলোচনার একটা রেকর্ড। কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু, কুন্তলরা 2000 চাকরি প্রার্থীর কাছে টাকা তোলার পরিকল্পনা করছিলেন। আরও 100 কোটি টাকা তোলার টার্গেট ছিল সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু এবং কুন্তলদের। 100 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল। উল্লেখ সিবিআই এর এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে টাকার ভাগ পাওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পার্থ মানিকেরও টাকার ভাগ পাওয়ার কথা ছিল, তেমনটাই ওই অডিও রেকর্ডের অডিওতে আছে দাবি সিবিআই এর। সিবিআই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় পরিচয় দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলে, মানিক ভট্টাচার্যের পরিচয় রয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি বলে, শান্তনুকে তৃণমূলের যুবনেতা বলে উল্লেখ রয়েছে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় নিয়ে কোনো রকম উল্লেখ কিন্তু এই চার্জশিটে নেই। মরিয়া হয়ে অভিষেকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। চার্জশিটে সিবিআই এর দাবির পাল্টা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমেজ নষ্টের চেষ্টা সিবিআই এর, পাল্টা বিবৃতি জারি করে ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবী এটা বলছেন। সঞ্জয় বসু তিনি লিখেছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি যেই বিষয়গুলো বলছেন, তাহলে সেক্ষেত্রে তিনি একটা বার্তা দিয়ে বলেছেন। কিছু প্রশ্ন এক্ষেত্রে উঠছে। নির্দিষ্ট পরিচয় ছাড়াই কেন অভিষেকের নাম সিবিআই ভাসালো? কি করেন, কোথায় থাকেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি উদ্দেশ্যে চার্জশিটে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসিয়েছে সিবিআই? চার্জশিটেও জামিনে মুক্ত সুজয় কৃষ্ণ, মানিক, কুন্তল নিয়োগ দুর্নীতির কিনারা কি আদৌ সিবিআই করতে চায়? এই যাবতীয় প্রশ্নগুলো এখন উঠছে। রাজনৈতিক মহল বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলছেন? কয়েকটা প্রতিক্রিয়া আমাদের কাছে রয়েছে, কয়েকজনের প্রতিক্রিয়া রয়েছে, আমি শোনাবো। বিভিন্ন সময় এই ম্যাটারে আমরাও আছি। হাইকোর্টে রিপোর্ট ফাইল হয়েছে, রিপোর্টে অনেক তথ্য এসছে। রেস্ট অ্যাসিওর্ড, খালি প্রাইমারি নয়, আরো অনেক কিছু ব্যাপার সামনে এসছে। একটা ট্রানজাকশন হয়তো খুব তাড়াতাড়ি সামনে আসবে যে 75 crore সুজয় কৃষ্ণ ভদ্র কাছে গেছিল কুন্তল মারফত, এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। সুতরাং এটা ফার্স্ট মানে নেম করা হলো ওনাকে, এবং পুরো ব্যাপারটাই সামনে আসবে। শান্তনু কি একটা তৃণমূলের নেতা সবেরা, তাদের সব পরিচয় দেওয়া থাকলো। অরুণ হাজরা বিজেপি, তারও পরিচয় দেওয়া থাকলো। কিন্তু কাকুর পরিচয়টা কি দেওয়া হলো ঠিক? ভাইপোর কাকু এই কথাটা না বলার মধ্য দিয়ে ভাইপোকে এড়িয়ে যাবার চেষ্টা যেভাবে করা হলো, তাহলে কাকুর ভাইপো যে আসলে পিসির ভাইপো এটা বলা হলো না। ফলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং ব্লা 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 নামটাকে অস্বীকার করতে তদন্ত পারল না, কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, নাম রাখতে হলো। কিন্তু
মোদিজি চাইছে না নামটা আসুক, অতএব নামটা আসলো না, নামের পরিচয়টা আসলো না। যে অপরাধ, এই যে দুর্নীতি, তার অপরাধীদের চিহ্নিতকরণ তখনই সম্ভব যখন তদন্ত স্পষ্ট হবে, তদন্ত নিরপেক্ষভাবে হবে। কিন্তু এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে। যেমন আরজি করেও দেখলাম, শিক্ষক নিয়োগেও দেখছি, সর্বত্র একই জিনিস দেখছি। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। তিনটা আমাদের বক্তব্য। বিরোধীরা বিষয়টা কিভাবে দেখছেন আপনাদের শোনালাম, কিন্তু শাসক দলের মুখপাত্র তিনি কি বললেন এই বিষয়ে এবার সেটা শোনাবো। চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা, তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না।